প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। অপারেশন লোটাস ফেল, পাঞ্জাবে গোহারা বিজেপি। পরবর্তী টার্গেট পাঞ্জাব। বঙ্গ বিজয়ের পরই লক্ষ্য স্থির করে ফেলেছিল উজ্জীবিত বিজেপি। শুরু হয়ে যায় সে রাজ্যের আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে ইডি অভিযান, সঙ্গে অপারেশন লোটাসও। প্রচার চলছিল যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে পাঞ্জাবের আপ সরকার এবং অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু বঙ্গ বিজয়ের 25 দিনের মাথায় সেই পাঞ্জাবেই ধরাশায়ী হল বিজেপি। সে রাজ্যের 102টি পুরসভা এবং কর্পোরেশনের নির্বাচনে জয় জয়কার কেজরিওয়ালের দলের। কিন্তু তার থেকেও তাৎপর্যপূর্ণ হলো বিজেপি মুখ থুবড়ে পড়েছে অতীতের মতোই। অর্থাৎ আগেও পাঞ্জাবের যে কোনো নির্বাচনে বিজেপি চতুর্থ স্থানে ছিল, সাম্প্রতিক পুরো ভোটেও তার অন্যথা হয়নি। শুক্রবার রাত পর্যন্ত হওয়া গণনায় শিরোমণি অকালি দলের সাথে বিজেপি টক্কর দিচ্ছে তৃতীয় স্থান পাওয়ার জন্য। নরেন্দ্র মোদী, অমিত শাহদের জন্য দুঃসংবাদ হলো পাঞ্জাবের প্রধান যুযুধান দুই দল এখনো আম আদমি পার্টি বনাম কংগ্রেস। আজ পর্যন্ত যেসব রাজ্যে গেরুয়া শিবির কোনোদিন সরকারে ক্ষমতাসীন হয়নি, এবার সেগুলি বিজেপির টার্গেটে। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, সেই কারণে বঙ্গভোটের আগেই কার্যত শুরু হয়ে যায় বিজেপির পাঞ্জাব অভিযান। শাসক দল আপের ঘরে হানা দিয়ে একের পর এক এমপিকে দলে টেনে নেয় গেরুয়া শিবির। তার পাশাপাশি কেজরিওয়ালের দলের এমপি, মন্ত্রী, বিধায়ক, নেতাদের বিরুদ্ধে চলেই যাচ্ছে ইডি হানা। উচ্চ গ্রামের বার্তা দেওয়া হয়েছিল যে আগামী বছর পাঞ্জাবে লড়াই হবে আম আদমি পার্টি বনাম বিজেপির। সাধারণত পুরসভা নির্বাচনের ফলাফল নিয়ে নরেন্দ্র মোদীর মাথা ঘামানোর কথাই নয়, কিন্তু তা সত্ত্বেও এই ফল তার কাছে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কেন? কারণ কেরলে বিধানসভা ভোটের 6 মাস আগে যখন সেখানে পুরভোট হয়েছিল, তখন তিরুবনন্তপুরম পুরসভা দখল করেছিল বিজেপি। আর সেই পুরসভা দখলকে নরেন্দ্র মোদী এতটাই বড় সাফল্য হিসেবে বিবেচনা করে যে বিবৃতি প্রকাশ করে অভিনন্দন জানায়। যে রাজ্যে আগামী বছর ভোট এবং যেখানে মরিয়া হয়ে বিজেপি ঝাঁপিয়েছে, সেখানে বিজেপি যে আদতে জনমনে সেভাবে প্রবেশ করতে পারেনি তা প্রমাণিত হওয়া যথেষ্ট বড় ধাক্কা। পক্ষান্তরে পাঞ্জাবের এই ফলাফল অরবিন্দ কেজরিওয়ালের কাছে অক্সিজেনের মতোই। দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পাঞ্জাবে তার দল ক্রমে ইডি এবং দলবদলের জোড়া ধাক্কায় কোণঠাসা হয়ে পড়েছিল। সন্দেহ প্রকাশ করা হচ্ছিল যে তাহলে পাঞ্জাবের ভোটের পরই আপ নামক এক নতুন রাজনৈতিক এক্সপেরিমেন্টের অবসান ঘটবে। সই কাণ্ডে ফাঁসবে কে? তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা তাপস রায়ের। বিধানসভার ভেতরে সই জালিয়াতির মতো চাঞ্চল্যকর ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে এখন শোরগোল। একদিকে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ 1.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে বিজেপি বিধায়ক তাপস রায়ের বিস্ফোরক অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। কি ঘটেছিল বিধানসভায়? ঘটনার সূত্রপাত তৃণমূলের বিধায়ক দলের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে। 6 মে এবং 19 মে দুটি ভিন্ন সময়ে জমা দেওয়া চিঠির সই পরীক্ষা করতে গিয়েই বিধানসভার সচিবালয়ের নজরে আসে গুরুতর অসঙ্গতি। অভিযোগ, বহু বিধায়ক বৈঠকে উপস্থিত না থাকলেও তাদের সই জাল করে চিঠিতে বসানো হয়েছে। এই জালিয়াতি রুখতে এবং সত্য উদ্ঘাটনে এবার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি নয়না বন্দ্যোপাধ্যায়ের প্যান কার্ডের সইয়ের সঙ্গে বিধানসভায় জমা দেওয়া চিঠির সই মেলাতে একজন হস্তরেখাবিদকেও নিয়ে যাওয়া হয়েছিল। তাপস রায়ের নিশানায় তৃণমূল। এই ঘটনাকে ক্রিমিনাল অফেন্স বা অপরাধমূলক কাজ বলে দাগিয়ে দিয়ে তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে তো নয়, দেশের কোনো বিধানসভাতেই এমন ঘটনা ঘটেনি। এটা জালিয়াতি। তিনি আরও যোগ করেন, গত 15 বছরে কি তাহলে অন্য কোনো মন্ত্রী, আমলা, সাংসদ বা বিধায়কের সইও জাল করা হয়েছে? এবার আমাদেরও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক মহলে জল্পনা, তাপস রায়ের মতে যদি হাতের লেখা বা সই মেলানোর পরীক্ষায় জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়, তবে শাসক দল তৃণমূলের জন্য এটি বড় বিপদ ডেকে আনতে পারে। আইনি দিক থেকে যদি বিধায়কদের জড়িত থাকার প্রমাণ মেলে, তবে স্পিকার যেমন ব্যবস্থা নিতে পারেন, তেমনি বাইরের কেউ জড়িত থাকলে পুলিশের আইনি শাস্তির মুখেও পড়তে হতে পারে সংশ্লিষ্টদের। তৃণমূল বিধায়ক বাহারুল সহ অনেকের নাম জড়িয়ে যাওয়া এবং বৈঠকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় এই সই কাণ্ড এখন তৃণমূলের অন্তরেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল নেতার জমিতে এবার মিলল অস্ত্রের সন্ধান। মাটি খুঁড়তেই বেরোচ্ছে বন্দুক ও গুলি। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ মসলানপুরের তৃণমূল নেতা অজিত সাহার বাড়িতে নগদ টাকা, গুলি এবং বিদেশি মদ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার মাটির নিচ থেকে মিলল বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার। ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে ধৃত ওই নেতা এবং তার ভাই সুজিত সাহাকে জেরা করে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। শুক্রবার শক্তিনগরের কানাপুকুর এলাকায় সুজিত সাহার মালিকাধীন একটি আগাছা ভরা জমিতে মাটি খুঁড়ে 3টি দোনালা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত সুজিত সাহাকে সঙ্গে নিয়ে এদিন দুপুরে ওই বিতর্কিত জমিতে তল্লাশি চালায় তদন্তকারী দল। জমির একটি নির্দিষ্ট অংশে খোঁড়াখুড়ি করতেই মাটির নিচে লুকিয়ে রাখা একটি কালো প্লাস্টিকের প্যাকেটের সন্ধান মেলে, যার ভেতরেই মজুদ ছিল ডাবল ট্রিগারের 3টি শক্তিশালী দোনালা বন্দুক এবং কার্তুজ। সম্প্রতি ওই নেতার বাড়ি থেকেই নগদ 27 লক্ষ টাকা, এয়ার রাইফেলের
666 রাউন্ড গুলি এবং 52 বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জমিতে প্রায়ই একটি রহস্যময় কালো গাড়ির যাতায়াত ছিল, যা ঘিরে এলাকায় দীর্ঘদিনের সন্দেহ তৈরি হয়েছিল। নির্বাচনের ঠিক পরে ওই বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ উদ্ধারের ঘটনা গোটা হাবড়া এবং মসলানপুর এলাকায় আইন শৃঙ্খলার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচনের আগে ও পরে এলাকায় বড় ধরনের নাশকতা, হিংসা ছড়ানো বা তোলাবাজির উদ্দেশ্যেই প্রভাব খাটানো অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল। সম্প্রতি এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে 20 লক্ষ টাকা দাবি সংক্রান্ত ভাইরাল অডিও ক্লিপের বিতর্কের পর এই অস্ত্র উদ্ধার এলাকাকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই অস্ত্র ব্যবসার সাথে অন্য কোনো প্রভাবশালী চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জোর কদমে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। বাধা দিলে ফল ভালো হবে না, বিজিবিকে সরাসরি সতর্ক বার্তা মিঠুন চক্রবর্তীর। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বাধা, বিজিবিকে কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া চলাকালীন কোচবিহারের 3 বিঘা করিডোরের কাছে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিষয়টিকে হস্তক্ষেপ করে বিজেপিকে কড়া ভাষায় সতর্ক করলেন প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কোচবিহারের একটি ক্যান্সার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী স্পষ্ট করেন, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশ রোধ করা বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। বিজেপি নির্বাচনী ইস্তেহারে সীমান্তে কাঁটাতার লাগানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন বাস্তবায়িত হচ্ছে। তিনি অভিযোগ করেন, এতদিন রাজ্যের অসহযোগিতার কারণে এই কাজ ব্যাহত হচ্ছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 3 বিঘা করিডোরের নিকটবর্তী কলসি গ্রামে বিএসএফ যখন সমীক্ষার কাজ শুরু করে তখনই বিজিবি তাতে বাধা দেয় বলে খবর। মিঠুন চক্রবর্তী এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা যদি এই নির্মাণ কাজে ক্রমাগত বাধা দিতে থাকে তবে তার পরিণাম ভালো হবে না। মমতার আমলে অনুপ্রবেশ এখন নিজেরাই ফিরছে, বাংলার বিজেপি সরকারের প্রশংসা অমিত শাহর। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে নবগঠিত রাজ্য সরকারের এই দ্রুত সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। অমিত শাহ বলেন, আমরা নির্বাচনের সময় বলেছিলাম আপনারা আমাদের ক্ষমতায় আনুন, তাহলে আমরা বাংলাদেশ সীমানায় ফেন্সিং এর কাজ কিছুদিনের মধ্যেই শুরু করব। আর আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাবো যে 7 দিনের মধ্যে 600 হেক্টর জমি বিএসএফ এর হাতে দিয়ে দিয়েছেন ফেন্সিং এর জন্য। চিকেন নেকেরও 121 হেক্টর জমি ভারত সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অমিত শাহ বলেন, শুভেন্দু অধিকারীর সরকার ক্যাম্প বানিয়েছে, কিন্তু আমরা চাই অনুপ্রবেশকারীরা নিজেরাই যেখান থেকে এসেছে সেখানে ফেরত চলে যাক। ওরা নিজে থেকে চলে গেলে বাংলার সরকারও তাদের উপর কোনো কেস করবে না এবং যাওয়ার জন্য তাদের সহায়তা করবে। আর আমি আশা করি অনুপ্রবেশকারী খোঁজার অভিযান চালানোর আগেই বেশিরভাগ লোক নিজে থেকেই ফেরত চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেই কাজই দ্রুত গতিতে এগোচ্ছে। প্রবল ঝড়ে উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, চাপা পড়ে মৃত 6 শ্রমিক, আটকে কয়েকজন। জানা গিয়েছে বেতোয়া নদীর উপর এই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তরপ্রদেশের হামিরপুরের ঝড়ের তাণ্ডবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। এই ঘটনায় সেতুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আটকে রয়েছেন আরও কয়েকজন শ্রমিক, তাদের উদ্ধারের কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জানা গিয়েছে বেতোয়া নদীর উপর এই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধার কাজ শুরু করলেও ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল আসে। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধার কাজে ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা বলেন, রাত 2টোর সময় দুর্ঘটনা ঘটেছে। সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ে, তার নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে যান। উদ্ধার কাজ চলছে। 6টি দেহ উদ্ধার হয়েছে, 5 জনকে শনাক্ত করা গিয়েছে। 3 শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের উদ্ধারের কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই ওই সেতু নির্মাণের কাজ চলছে। মোরাকান্দার পারসানির সাথে নৈথি গ্রামের সংযোগ স্থাপনের জন্য এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আহতদের যাতে চিকিৎসায় কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। জলদি জলদি ভাগো, না হলে এই সরকার যা করার করবে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের করা বার্তা মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। হোল্ডিং সেন্টার তৈরি করে শুরু হয়েছে বেআইনিভাবে এদেশে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর তৎপরতা। এই প্রেক্ষাপটে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, এদের চলে যাওয়া উচিত। ওই দেশের মুখপাত্র বলেছিলেন যে বাংলাদেশিদের ফেরত নেবেন। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, না হলে এই সরকার যা করার করবে।
শুভেন্দু অধিকারী সাব বলেন, আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রমাণ করে হস্তান্তর করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার ওষুধ ওদেরকে দেবো কেন? ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল। ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ ইস্যুকে বড়সড় ভাবে তুলে ধরেছিল বিজেপি। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপার্টমেন্টের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। এর 48 ঘন্টার মধ্যেই মালদার ইংরেজ বাজারে খোলা হলো হোল্ডিং সেন্টার। এবার বাংলাদেশ সীমান্তবর্তী আর এক জেলা মুর্শিদাবাদেও হোল্ডিং সেন্টার খোলা করা হলো। যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ তত তাড়াতাড়ি ঢুকবে 3000 টাকা। অন্নপূর্ণার নতুন ফর্ম কোথায় পাবেন? বড় ঘোষণা নবান্নের। আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি। নবান্ন থেকে এই মেগা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী, শিশু ও মহিলা সুরক্ষা দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে সরকার অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে খোলা রেখেছে। গ্রাহকরা নিজেদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে ফর্ম পূরণ করতে পারবেন, অর্থাৎ অনলাইন অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন গ্রাহকরা। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক মহিলারাই পাবেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা বন্টন করা হবে, অর্থাৎ যারা যত দ্রুত ফর্ম পূরণ ও জমা করবেন তারা তত তাড়াতাড়ি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে যে সমস্ত মহিলারা এখনো অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারেননি বা যাদের টাকা পাওয়া এখনো শুরু হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যতদিন না তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন ততদিন পূর্ববর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে প্রতি মাসে 1500 টাকা করে পেতে থাকবেন। কোনো উপভোক্তাই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন না। মুখ্যমন্ত্রী বলেন, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারবো। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। 3000 টাকা না ট্রান্সফার হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এবার থেকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন বা যাচাইকরণই নয়, সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রজেক্টের মাঠ পর্যায়ের কাজও করতে হবে বিএলও বা বুথ স্তরের আধিকারিকদের। এই কাজের দায়িত্বে থাকছেন মূলত বিদ্যালয়গুলির শিক্ষক এবং শিক্ষিকারা। সরকারের এই সিদ্ধান্তের ফলে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ও দ্রুত সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে বলে আশা করছে নবান্ন। বিজেপির সরকার থাকলে চুরি করতে পারবেন না। তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অনেক তৃণমূল নেতা কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেউ বা দুর্নীতির দায়ে পুলিশের জালে ধরা পড়েছেন, কারোর বা নতুন পদে নতুন দায়িত্ব নিতে অনীহা। কেন হলো এমনটা? এই নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের তীর তুললেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের যে কাউন্সিলররা গত 15 বছর ধরে পদে ছিলেন তারা হঠাৎ পদত্যাগ করছেন বা পদ গ্রহণ করছেন না। এটা শুধু তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এবং স্বার্থপরতাকেই প্রকাশ করে। 15 বছর ধরে বাংলার মানুষকে লুট করার সুযোগ তাদের কাছে ছিল এবং তারা সেটাই করেছেন। এখন তারা ভাবছেন, বুঝছেন এবং তারা আত্মবিশ্বাসী যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর তারা বেশি চুরি করতে পারবেন না, তাই তারা ক্ষমতায় থাকছেন না। তাদের এই পদক্ষেপ তাদের দায়িত্ব জ্ঞানহীনতাকেই প্রকাশ করে। বাংলার জয়ের রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ বিজেপির। বাংলায় সাফল্যের পরে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল ঘটালো ভারতীয় জনতা পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রীয় স্তরে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৃহস্পতিবার 4 রাজ্যের নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন অনুমোদিত এই নতুন তালিকায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ত্রিপুরার সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতাদের কাঁধে। এই রদবদলকে বিজেপির বৃহত্তর সাংগঠনিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকে দিল্লির দায়িত্ব দেওয়ার পাশাপাশি হরিয়ানায় অর্চনা গুপ্তা, পাঞ্জাবে কেবল সিং ধিলো এবং ত্রিপুরায় অভিষেক দেবরায়কে রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় রাজনীতির সমীকরণ এবং নির্বাচনী প্রস্তুতির দিকটি মাথায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। নিযুক্ত 4 নেতার রাজনৈতিক পটভূমি যথেষ্ট বৈচিত্র্যময়। দিল্লির নতুন সভাপতি হর্ষ মালহোত্রা পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা এবং মেয়র হিসেবে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করেই দিল্লির রাজনীতিতে বিজেপি নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। অন্যদিকে পাঞ্জাবে কেবল সিং ধিলোর নিয়োগ গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দীর্ঘকাল কংগ্রেসের রাজনীতিতে যুক্ত থাকলেও এখন দলের নতুন মুখ হিসেবে পাঞ্জাবে নির্বাচনী বৈতরণী পার করার চ্যালেঞ্জ দেবেন। এছাড়া হরিয়ানায় অর্চনা গুপ্তা এবং ত্রিপুরায় অভিষেক দেবরায় উভয়ই দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে এবং তৃণমূল স্তরে সংগঠনের ভিত শক্ত করার কাজ করবেন বলে মনে করছে নেতৃত্ব।
এসআইআর এর নাম বাদ মানেই বিদেশি নয়, তারপরেও সরকারি সুবিধা বন্ধ কেন? সুপ্রিম কোর্টের রায় দিতেই উঠল প্রশ্ন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কাউকে বিদেশি বলা যাবে না। বিহারের এসআইআর মামলায় এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধ করতে পারে ঠিকই, কিন্তু কে নাগরিক আর কে নন এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের নেই। এই রায়ের পর বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিহারে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশন বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া বা এসআইআর চালু করেছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা যায় সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার রায় দেয় দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে ভোটার তালিকায় নাম না থাকলেই কাউকে ভারতের নাগরিক নন বলা যাবে না। নাগরিকত্ব বিচার করার ক্ষমতা নির্বাচন কমিশনের নয়, সেই দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা উপযুক্ত কর্তৃপক্ষের। তবে আদালত এও বলেছে ভোটার হওয়ার জন্য নাগরিক হওয়া জরুরি, তাই কমিশন প্রাথমিকভাবে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় নেই তাদের তথ্য 4 সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। 1955 সালের নাগরিকত্ব আইন মেনে সেই প্রক্রিয়া চলবে। আদালত আরও জানিয়েছে লোকসভা, বিধানসভা, পুরসভা বা পঞ্চায়েত যে নির্বাচনের সামনে থাকুক তার আগেই বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যাদের নাম বাদ গিয়েছে তারাও ফের আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি দেখিয়ে সরকারকে সন্তুষ্ট করতে পারলে ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে। এই রায়ের পর পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু মিছিল, মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার দুপুরের আকস্মিক ও বিধ্বংসী কালবৈশাখীর দাপটে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। বহু জায়গায় উপড়ে পড়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মর্মান্তিক পরিস্থিতিতে মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। ক্ষতিপূরণের ঘোষণা শুক্রবার সন্ধ্যায় নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কালবৈশাখীতে মৃত প্রত্যেকের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এছাড়া এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আহতদের জন্য সহায়তার পরিমাণ কত হবে তা দ্রুত চূড়ান্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বিপর্যস্ত দক্ষিণবঙ্গ রাজ্য প্রশাসন সূত্রে খবর, কালবৈশাখীর প্রকোপ সব থেকে বেশি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জন্য জেলা প্রশাসনগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।